আসমা লনের দিকে ছুটে যায়। আব্বাস ফিরে আসে তার চেয়েও দ্রুত। সামনে দাঁড়াতেই স্বার্থ কাগজ দেখিয়ে বলল, ওটাকে এখনই রুমের বাইরে নিয়ে ফেলবে, সাথে আরেকজন নিয়ে এসো, যাও, গো ফাস্ট। জি জি। তুষির ঠোঁট হা হয়ে গেল, আর্তনাদ করে বলল, এমা কেন? আমি ঘুমাবো বললাম তো। ততক্ষণে আব্বাস লোক আনতে ছুটেছে। স্বার্থ ভেতরে আসতেই ও বলল, এটা কি হলো? সোফা বাইরে কেন যাবে? এমনি। এরকম গাজরামি করলে আবার চলে যাব। স্বার্থ খুব আস্তে দাঁত খিচে বলল, গিয়ে দেখো পা ভেঙে কোলে বসিয়ে রাখবো। একবার নিজের ইচ্ছায় যখন আমার রুমে ঢুকেইছ, আলাদা হওয়ার কথা ভুলে যাও। তুষি নাক ফোলায়, ভীষণ সাহস নিয়ে দেখাতে চায় ও ভয় পায় না। যেই ঘুরে হাঁটা ধরল, সঙ্গে সঙ্গে হাতের কোনোয়ে হ্যাঁচকা টান মেরে এক ঝটকায় বিছানায় ফেলে দিল স্বার্থ। তুষি চিত হয়ে পড়ল ওই তুলতুলে তোষকের ওপর। মাথার ক্যাপটাও খসে পড়ে গেল কোথাও। উঠতে নিলেই বাঘের মতো তেড়ে এসে ওর দুই হাত মাথার দুই পাশে চেপে ধরল স্বার্থ। মুখের উপর ঝুঁকে বলল, খুব তেজ তাই না? ভুলে যাচ্ছ আমি কে? নরম হয়েছি বলে গরম হতে পারবো না? তুষি ছটফট করে বলল, ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ুন। কাল না বললে স্পেস চাও, আজ নিজেই এত কাছে চলে এসেছো, এখন ছাড়ি কি করে? তুষি কাঁদো কাঁদো হয়ে বলল, আমি শুধু ঘুমাতে এসেছিলাম। আমার সাথে কেন? আমাকে ছাড়া থাকতে পারছিলে না? মোটেই তা নয়, বললাম তো একটা কারণে এসেছি। আচ্ছা। তুষি লক্ষ্য করলো স্বার্থর হাবভাব ভালো না, শরীরটা একটু একটু এগোচ্ছে, ঘনিষ্ঠ হচ্ছে। ও রেগেমেগে বলল, আবার শুরু করবেন না? আমার রুমে আমি যা ইচ্ছে তাই করতে পারি, মগের মুল্লুক নাকি? স্বার্থ হাত দুটো আরো শক্ত করে ধরলো, এক হাঁটু তুলে রাখলো ওর কোমরের পাশে। তুষির মনে পড়লো সেই পার্টির রাতের কথা। সোফাতে সেদিনও লোকটা ওকে এইভাবে আষ্টে পৃষ্ঠে আটকে ফেলেছিল। অমনি হকচকিয়ে বলল, কি হচ্ছে কি? কাল আমার ঘুমাতে কত কষ্ট হয়েছে জানো? সদ্য বিবাহিত পুরুষ, অথচ পাশে বউ নেই। এই ভুলের জন্য তোমাকে একটা পানিশমেন্ট দিতে ভীষণ ইচ্ছে করছে তুষি, দেই? স্বার্থর কণ্ঠ খাদে নেমে যায়। হুট করেই কেমন পাল্টে যায় চোখ মুখ। তুষি ঢোক গিলে বলল, পানি সিমেন? কি? কিসের? ঘুম হয়নি, ছটফট করেছি, ক্ষমা চাও। কি? না চাইলে ছাড়বো না। তুষি আজ আর তর্ক বিতর্ক চাইল না। দরজাটা ঠা করে খোলা, তার মধ্যে বিছানায় ওকে এইভাবে চেপে ধরা হয়েছে। আব্বাসের তো লোক নিয়ে এখনই আসার কথা। মামলা শেষ করতে ঝটপট বলল, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। স্বার্থ ক্রূর হাসলো, এভাবে না, বলো আমি বুঝতে পারিনি, আমার অপরাধ মার্জনা করুন। তুষি নাক মুখ কুচকায়, কিন্তু বলতে নেয় কথাটা, অথচ হা করতেই স্বার্থ বলল, বাংলায় না, ইংরেজিতে বলো। এবার তুষি মিয়ে গেল, ফাটা বেলুনের মতো মুখ করে আওড়ালো, আই ইউ ইয়োর। উফ, এত বড় কথার ইংরেজি আমি জানি নাকি? স্বার্থ কাঁদ উচিয়ে বলল, আমি শিখিয়ে দিচ্ছি, বলো, আই ব্যাডলি ওয়ান্ট টু টেস্ট ইয়োর লিভ। আই ওয়েট। স্বার্থ এক হাত দিয়ে চটপট ওর ফোন বের করলো। তুষি স্তব্ধা খেয়ে বলল, ফোন কি করবেন? প্রমাণ রাখবো, যাতে আর এরকম না করো। এসবের আবার কি দরকার? তুমি তোমার কথা বলো। কি যেন বলবো? স্বার্থর মাঝে তাড়া নেই, বলে দিল সেই আগের মতো আস্তে ধীরে, মিস্টার হাজব্যান্ড, আই ব্যাডলি ওয়ান্ট টু টেস্ট ইউর লিপস। তুষি চিবুক নুয়ে নিল। হাজব্যান্ড মানে তো ও জানে। স্বার্থকে প্রথমবার এই সম্বোধন করবে গাল লাল করে উচ্চারণ করলো, মিস্টার হাজব্যান্ড, আই ব্যাডলি ওয়ান্ট টু টেস্ট ইউর লিপস। স্বার্থ দুষ্টু হেসে ক্যামেরা নামালো, সরিয়ে রাখলো পাশে। তুষি বলল, হয়েছে না, এবার হাত ছাড়ুন, উঠুন। এত তারা কিসের? আগে যা বললে তা করো। তুষি ভ্রু কুচকালো, কি করব? টেস্ট মাই লিপস। স্বার্থ ঠোঁট বাড়াতেই তুষি হতভম্ব হয়ে বলল, এই, এটার মানে কি? মানে পরে বোঝাবো, নাও ডু ইট। আপনি নিশ্চয়ই আমার সাথে প্রতারণা করেছেন। কি যেন বলে? স্বার্থ বলে দিল, চিটার। হ্যাঁ হ্যাঁ, তাই, আপনি ওটাই করেছেন। করেছি? ছি, বিটকেল, বেইমান, শয়তান। এত কথা ভালো লাগছে না, যা বলেছ তা করো, না হলে ভিডিও লিভিং রুমে টেলিভিশনে ছেড়ে দেব। কি? তুষির অগোছালো চোখটা হঠাৎ দরজায় পড়লো। তুরন্ত থমকে গেল চেহারা। ছটফটিয়ে চাপা কণ্ঠে বলল, দিদুন, দিদুন। স্বার্থ নিরুৎসাহিত বলল, হ্যাঁ দিদুন তো, আজ আর বোকা হচ্ছি না। তুষি অসহায় কণ্ঠে বলল, সত্যিই দিদুন এসেছে। স্বার্থ একটা আঙ্গুল তুষির ঠোঁটে স্লাইড করতে করতে বলল, আসুক না, আজ দিদুন কেন, গোটা বাড়ির মানুষ এলেও ছাড়বো না। পেছন থেকে কেউ বলল, তা ভালো কথা, কিন্তু দরজাটা অন্তত বন্ধ করে নাও। স্বার্থর দুষ্টুমি থমকে যায়। ঝট করে পিছু ফিরল সে। জয়নব মুচকি হেসে বললেন, আমি কি একটু পরে আসবো? স্বার্থ ছিটকে সরে এলো। সূচক শব্দ করে ঘাট ডললো এক হাতে। তুষি চোখ মুখ খিচে উঠে দাঁড়ালো কোনো রকম। দুজন দুদিকে ফিরে রইল, যেন মরে গেল অস্বস্তিতে। জয়নব গলা ঝেড়ে বললেন, চেক আপ করবে বলেছিলে, তাই দেখতে এসেছিলাম, গিয়েছো নাকি? না থ্যাঙ্কস, আসছি। কেমন তাড়াহুড়ো করে ফোনটা পকেটে তুলেই বেরিয়ে গেল স্বার্থ। জয়নব বললেন,
থ্যাঙ্কস কি জন্য দিল? অসময়ে আসার জন্য বুঝি? তুষির কুণ্ঠা চড়া হলো আরো। কি যে করবে বুঝতেই পারল না। পালানোর রাস্তা আছে কোথাও? উসখুস করতে করতে নাক গলা ঘাড় ঘষল নিজের। জয়নব ডাকলেন, তুষি বসতে বলবে না আমাকে? মেয়েটার সম্বিত ফিরল বোধহয়। কেমন ফরবরিয়ে বলে, হ্যাঁ মানে দিদুন শুয়ে আছো কেন? বসো না। হ্যাঁ, না 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 মানে বসে আছো কেন? দাঁড়াও না। না না সরি দাঁড়িয়ে আছো কেন? বসো না। জয়নব হেসে ফেললেন। কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলেন, এত লজ্জা পেতে হবে না। তোমাদের দুজনের সব ঠিক হোক আমি খুব করে চাই। প্রশ্রয় পেয়ে দিদুনের বুকে মাথা রাখলো তুষি। নিষ্প্রভ চোখে ভাবলো, সব কি সত্যিই ঠিক হবে? মানুষটা যে এখনো অবধি ওর অভিমানী বুঝলো না, ক্ষমাও চাইলো না, আর না একটুখানি সাফাই দিল আজও। ভালোবাসলে বলে না কেন? কেন বলছে না তুষি সব ভুলে এসো আবার একই? গরমে ঘেমে নিয়ে বাইরে থেকে মাত্রই বাড়ি ঢুকলো ইউষা। পরপর 3টা ক্লাস ছিল আজ। ক্লান্তি সারতে সোফায় মাথা হেলে বসলো ও। কাঁধের ব্যাগটা নামিয়ে রাখতে রাখতে বলল, মা এক গ্লাস ঠান্ডা পানি দাও। রেহনুমার নিচে নেই, উত্তরও এলো না। তবে মিনিট বাদেই মুখের সামনে একটা পানির গ্লাস হাজির হলো। চোখ ঘুরিয়ে ফিরল ইউষা। তুষি মুচকি হাসলো। সঙ্গে সঙ্গে ইউষার চেহারা তলিয়ে গেল আধারে। অপ্রস্তুত হয়ে পড়লো একটু। মাথা নত করে গ্লাসটা হাতে ধরলো সে। খেলো না, মুঠোয় ধরেই রাখলো শুধু। তুষি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু না, ইউষা মুখে কুলু পেটেছে, পানিটাও তো খাচ্ছে না। তুষি দীর্ঘশ্বাস ফেলে ঘুরে যেতে নেয়, চট করে হাতটা ধরে ফেললো ইউষা। তুষি। ও থামলো, ফিরলো আবার। ইউষা মাথা নুয়ে বলল, চলে যাচ্ছ কেন? তুমি তো থাকতে বলনি। ইউষা অনুনয় করে, একটু বসবে আমার পাশে? খুব স্বাভাবিক হাসি ঠোঁটে নিয়েই হেঁটে এসে বসলো তুষি। ইউষার কানের পাশ বেয়ে ঘাম নেমেছে। ও যত্ন নিয়ে ওড়না দিয়ে মুছে দিল সেটুকু। জিজ্ঞেস করলো, বাইরে কি অনেক রোদ? মুখটা কেমন লাল হয়ে গেছে? ইউষার বুক মুচড়ে উঠলো, কান্না পেল। ঠোঁট ভেঙে গেল সেই দুঃখের তোড়ে। ধরফর করে তুষির হাত দুটো ধরে বলল, আমাকে মাফ করে দাও তুষি, আমার ভুল হয়ে গেছে। তুষি তাজ্জব হয়ে বলল, তুমি কেন মাফ চাইছো? তোমার দোষ কি? আমি আমি সব করলাম। আমি যদি তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল না করতাম তুমি তো বিয়েতে রাজি হতে না। এত প্রেশার পড়তোই না তোমার ওপর। কিছু হতো না এসব। আমার জন্যই তুমি পালিয়ে যাচ্ছিলে, আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার ভালোর জন্য করতে চেয়েছিলাম। যখন দেখলাম মেজ ভাইয়া দিনের পর দিন তোমাকে কাঁদাচ্ছে, অবহেলা করছে, তোমার সামনে দিয়ে আইরিনকে বিয়ে করতে চাইছে, আর অন্যদিকে অয়ন ভাই ভালোবাসার ঝুড়ি নিয়ে বসে আছে তোমার জন্য, তখন আমি আর কোনো উপায় পাইনি। আমার মনে হয়েছিল তুমি কেন কাঁদবে? তুমিও তো ভালো থাকা ডিজার্ভ করো, সুখ পাও না তোমার? আর সেই সুখ অয়ন ভাই হলে তো ক্ষতি নেই। কিন্তু কোত্থেকে যে কি ঘটে গেল। কাল যখন মা তোমাকে মারলো, ওই চরটা তোমার চেয়েও বেশি আমার গায়ে লেগেছে তুষি। আমি তখন চেয়েও বলতে পারিনি এর পেছনে আমি দায়ী। তখন অয়ন ভাই যা পাগলামি করছিল, যদি জানতো আমার কথাই তুমি বিয়েতে রাজি হয়েছিলে, ভাবতো আমি ওকে করুণা করেছি। তারপর যে কি করতো কে জানে। হয়তো জেদের বশে নিজের ক্ষতি করে দিত। সব মিলিয়ে আমি নিজেই এত এলোমেলো হয়ে গিয়েছিলাম, আমি চেয়েও কিছু করতে পারলাম না। সবগুলো দর্শক বনে দেখলাম, শুনলাম। কত বড় অপরাধ আমার, আল্লাহ! আমি তো ক্ষমারও অযোগ্য। আর সেজন্য কাল হাজারবার চেয়েও আমি তোমার সামনে এসে দাঁড়াতে পারিনি। কোন মুখে আসবো, কোন মুখে? ইউষা দু হাতে মুখ চেপে হু হু করে উঠল। তুষি ব্যতিব্যস্ত হয়ে বলল, ইউষা, আমি আমি সব ভুলে গেছি। তোমার উপর আমার কোনো রাগ নেই। এগুলো আমার ভাগ্যে লেখা ছিল, আর যা লেখা তা তো হবেই। তুমি আমার ওপর রেগে নেই? প্রশ্নটা আমার করা উচিত। তুমি রেগে নেই? আমি রাগ করব? কোন যুক্তিতে? কি যুক্তিতে? তাহলে এসব কথা বাদ দাও, আমরা আমাদের কথা বলি। শেষ কতদিন ওই দুই ভাই ছাড়া আমাদের কথা হয়নি ইউষা? আমাদের দু বোনের কি আলাদা কোনো কথা নেই? ইউষা চেয়ে রইল ভেজা চোখে। পরপর আকুল হয়ে বলল, একবার জড়িয়ে ধরবো তোমায়? মনে হচ্ছে আমরা একে অপরকে অনেক দিন জড়িয়ে ধরিনি। তুষি হাসলো, নিজেই ধরলো হাত বাড়িয়ে। সময় কাটলো কিছুক্ষণ। ইউষার চোখ মুছল, সহজ হলো। ভুলে গেল গত দুদিনের সব কলহদের। বরং মৃদু হেসে বলল, নাকফুল পরায় তোমায় কেমন অন্যরকম লাগছে। নব বিবাহিত সুন্দরী নারী। ভাইয়া কিনে দিয়েছে? তুষি চিবুক নুয়ে মাথা নাড়ল। মনে মনে বলল, শুধু কি কিনে দেয়া, পরিয়েও দিয়েছে। ইউষা বলল, আমি এমন দোটানায় আছি নিজেকে নিয়ে। একদিকে অয়ন ভাইয়ের সাথে তোমার বিয়ে না হওয়ার কষ্ট হচ্ছে, আর একদিকে মেজ ভাইয়ার সাথে সব মিটে যাওয়ার আনন্দ হচ্ছে। কোন দিকে যাব বুঝতে পারছি না।
অয়ন ভাই খুব ভেঙে পড়েছে জানো তুষি। তুষি ছোট জবাব দিল, জানি। আচ্ছা তুমি পালিয়ে গেছিলে কেন? মা বাবা বা বড় মাকে বললেই তো বিয়ে ভেঙে দিত, সবাই তো তোমাকে খুব ভালোবাসে। তুষি আর রাগ ঢাক রাখলো না, সরাসরি বলল, ভেবেছিলাম আমাকে না পেয়ে বাড়ির মান সম্মান বাঁচাতে সবাই অয়ন ভাইয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবে। ইউসা নিস্তব্ধ হয়ে বলল, কি? তুষি, আর ইউ ইনসেন? তোমার মাথায় এমন গার্বেজ বুদ্ধি এলো কি করে? এরকম হয় কখনো? হয়তো সিনেমায় কত দেখেছি। ইউসা সূচক শব্দ করে বলল, তুষি জীবনটা সিনেমা নয়, বাস্তবে এসবের কোনো ভিত্তি নেই। তাহলে যে আমার সাথে হলো, এক তুষি পালিয়ে যাওয়াতেই তো আরেক তুষি আটকা পড়লো সেখানে। আর আর আমাদের বস্তিতেও হয়েছিল। একবার দাদিকে জিজ্ঞেস করে দেখো, দাদি জানে। ইউসা কাষ্ঠ হেসে বলল, সবাই এক না তুষি, সবার পরিস্থিতি সবার চিন্তা ভাবনাও এক না। অয়ন ভাইকে তুমি চেনোইনি। ভাইয়া কোনোদিনও জোরাজোরির কবলে পড়ে আমায় বিয়ে করতো না। আর সত্যি বলতে অমন পরিস্থিতি তৈরি হলে আমিও করতাম না। ভিক্ষা করে ভালোবাসা পাওয়ার চেয়ে না পাওয়া অনেক ভালো। তো সে নিজের বোকামির কথা জানে, মানেও। তাই আর যুক্তি দিতে গেল না, শুধু ইউসার হাতের পিঠে হাত রেখে বলল, অয়ন ভাইকে একটু সামলে নিও ইউসা। আমি ওনাকে এতটা কষ্ট দিতে চাইনি। ভেবেছিলাম আমাকে না পেলেও তুমি তো ওনার থাকবে, অথচ সেসব তো হলোই না। উল্টে কি থেকে কি যে করে ফেললাম।